সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিল অফ সোশিয়োলজি, কৌশিকান্ত মহাবিদ্যালয় 28150। আজকে একদম সম্পূর্ণ একটা ডিফারেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, রিসার্চ মেথোডোলজির উপরে। বিএসওসি 134 যে টপিকটার যে সাবজেক্টের মেইন বিষয়বস্তু হচ্ছে মেথডস অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। ফলে স্বাভাবিকভাবে তোমরা বুঝতেই পারছো যে এখানে আমরা কিন্তু রিসার্চ মেথোডোলজি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে পুরো এন্টায়ার বিএসওসি 134 পেপারটা, এই সমস্ত বিষয়বস্তুর মধ্যে কিন্তু রয়েছে রিসার্চের বিষয়বস্তু, থিওরি, রিসার্চ, অবজেক্টিভিটি, কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, স্যাম্পলিং, এরকম ডিফারেন্ট টেকনিক। অর্থাৎ যে কোনো গবেষণার ক্ষেত্রে কি পদ্ধতি দিয়ে আমরা আমাদের গবেষণা কার্য সম্পাদন করব, এই সম্পূর্ণ গবেষণা প্রক্রিয়ার একটা সারমর্ম কিন্তু আমরা এই বিএসওসি 134 এর মধ্যে দিয়ে জানতে পারব। ফলে স্বাভাবিকভাবে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে বিএসওসি 134 এর ইউনিট 1। অর্থাৎ আমরা নতুন ভাবে এই টপিকটা শুরু করছি আজকে। ইউনিট 1 এর বিষয়বস্তু কি আছে? রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞানের গবেষণা। অর্থাৎ সোশ্যাল সায়েন্সে গবেষণা করার ক্ষেত্রে একজন গবেষককে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেইটা কিন্তু এই ক্ষেত্রে একটা আলোচনার বিষয়বস্তু থেকে যায়। তাহলে আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ যে কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং একটা গবেষণা প্রক্রিয়াকে শুরু করতে হলে কিভাবে শুরু করব, কি করা উচিত, কি করা উচিত নয়, কোন প্রক্রিয়া, কোন ফিল্ডে কোন ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করব, বা কোন পদ্ধতির গুণগত নাকি পরিমাণগত, এই সমস্ত বিষয়গুলোর কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ এবং স্টেপ বাই স্টেপ আলোচনা আমরা এই ক্ষেত্রে জানতে পারবো এই বিএসওসি 134। পর স্টেপ বাই স্টেপ আমরা যাব, একটা একটা করে ইউনিট শেষ করব এবং সমস্ত বিষয়গুলো আমাদের কাছে আশা করি স্পষ্ট হয়ে যাবে। তাহলে ইউনিট 1 শুরু করা যাক। আজকে কি বলা হচ্ছে, তাহলে ইউনিট 1 এর বিষয়বস্তুগুলো জানতে হলে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে আমি কতগুলো পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করেছি, যে পয়েন্টগুলো থ্রু আমরা জানার চেষ্টা করব যে কি কি বিষয় এই ক্ষেত্রে আমাদেরকে রাখতে হবে। কারণ রিসার্চের বিষয়বস্তু যখন আমরা আলোচনা করব, একটু ভালো করে যদি রিসার্চের বিষয়গুলো আমরা না জানি, না বুঝে নিই, তাহলে কিন্তু রিসার্চ সংক্রান্ত পেপারটা আমাদের কাছে খুব কষ্টকর হয়ে যায় বোধগম্য হতে। তাই আমাদেরকে রিসার্চের পেপারটাকে বোধগম্য করতে হলে কিন্তু প্রথম থেকেই ভালো করে বুঝে নিতে হবে যে কোন কোন বিষয়গুলো এর আওতার মধ্যে আসছে বা কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তাহলে স্টেপ বাই স্টেপ দেখো, ইন্ট্রোডাকশনের মধ্যে আমি কতগুলো পয়েন্ট এখানে রেজ করার চেষ্টা করেছি। কি কি বলছে, সমস্ত মানুষই এক এক ধরনের গবেষক যারা তাদের সামাজিক বিশ্বের অর্থ দেওয়ার চেষ্টা করে, ব্যাখ্যা করে এবং ভবিষ্যৎবাণী করে। তাহলে প্রাথমিকভাবে কি বলছে যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু রিসার্চের গুণ লুকিয়ে থাকে। অর্থাৎ দেখবে আমরা প্রত্যেকটা ব্যক্তি যে পড়াশোনা করেছে বা যে রিসার্চ করেছে বা ধরো যে পড়াশোনা করেনি, অশিক্ষিত, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নিজের নিজের মতো করে সমাজের সমস্যাগুলোকে ডিল করার চেষ্টা করে এবং সেটা সংক্রান্ত তথাকথিত সমাধান দেওয়ার চেষ্টা করে। ধরো ফ্যামিলিগত ইস্যু হোক বা ধরো সমাজে কোনো সমস্যা হোক, মহিলাদের ক্ষেত্রে কোনো সমস্যা, সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা, অর্থ, তারপর ধরো চুরি, ডাকাতি, ছিনতাই, এরকম যে ঘটনাগুলো আমাদের সমাজে ফ্রিকুয়েন্টলি ঘটে চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যারা গবেষক, তথাকথিত গবেষক, যারা পড়াশোনা করে, যারা রীতিমতো রিসার্চে পেপার করে তথাকথিত ভাবে গবেষক হয়েছেন, তারাও যেমন ব্যাখ্যা প্রদান করে, কিন্তু যারা কখনোই এই সমস্ত গবেষণার কার্য সম্পাদন করেনি বা পড়াশোনা করেনি বা যারা অশিক্ষিত, তারাও কিন্তু সেই সমস্ত বিষয়ের মতামত দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ গবেষণা করার এই যে মানসিকতা বা গবেষণার যে ধারণা, কম বেশি আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, সমাজ সম্পর্কে গবেষণা এবং তাত্ত্বিকরণের এই কাজটি অসীম সংখ্যক বিষয়কে অন্তর্ভুক্ত করে। তার মানে হচ্ছে যে যখনই আমরা কোনো বিষয়কে গবেষণা করব, তার মধ্যে দিয়ে কিন্তু অনেক সংখ্যক বিষয় আমাদের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। যেমন ধরো শিশু শ্রম নিয়ে যদি গবেষণা করো,
আমরা দেখি না, ধরো বাস স্ট্যান্ড বা ধরো রেলওয়ে স্টেশনে প্রচুর প্রচুর চাইল্ড লেবার কাজ করে, প্রচুর শিশু শ্রমিক রেস্টুরেন্টে, ধাবাগুলোতে, বিভিন্ন ঘুমটিতে, চপের দোকান, সিগারেটের দোকানে কাজ করে। যদি আমরা সেই বিষয় নিয়ে গবেষণা করতে যাই, তাহলে আমাদেরকে বিভিন্ন বিষয় মাথায় রাখতে হবে যে প্রথমত তারা কেন কাজ করছে। যখনই এই প্রশ্নটা করব তখনই তার সঙ্গে দেখো অর্থনীতির পয়েন্টে চলে আসবে। তাহলে আমরা জানার চেষ্টা করবো যে তারা কোন ধরনের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে। এবার যখনই আমরা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডটাকে দেখার চেষ্টা করব, তখনই দেখো অটোমেটিক তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তাহলে ফ্যামিলি বিষয়টা জানতে জানতে আমাদেরকে দেখো মাথায় রাখতে হবে তারা কোথায় বসবাস করে। এবার দেখো একটা সমস্যার সাথে আরেকটা সমস্যা অ্যাসোসিয়েট দেখলে তোমার তখন তুমি দেখছো যারা ধরো রেলওয়েতে, তাদের কোনো ধর তো বাড়ি নেই, ধরো স্টেশনেই বসবাস করে, বা ধরো স্টেশনের পাশে কোনো ঘুমটিতে বা ধরো কোনো স্লামে তারা বসবাস করে। তো সেখান থেকে আর একটা অন্য সমস্যার জন্ম দিল। অর্থাৎ এই সমস্যাগুলো কিভাবে একটার সঙ্গে আরেকটা অ্যাসোসিয়েটেড, এবং এই সমস্যাগুলো নিয়ে কিভাবে কোন কোন ব্যক্তিরা আলোচনা করেছে, কিভাবে আলোচনা করেছে, এবং তারা কোন কোন পয়েন্টগুলোকে রেজ করেছে, তখন তোমাকে সেগুলো দেখতে হবে যে তুমি যে বিষয়টাকে নিয়ে গবেষণা করছো সেই সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বে কেউ গবেষণা করেছে কিনা। তাহলে তোমার পক্ষে সেই বিষয়টা জানা অনেক বেশি সহজ হবে। আবার কি, আবার হচ্ছে যে এই বিষয়টা তুমি গবেষণা করতে চলেছো, সেই বিষয়টা নিয়ে যখন তুমি গবেষণা করছো, সেটা নিয়ে পূর্বে যারা গবেষণা করে তাদের গবেষণার মধ্যে কোনো লুপ হোলস আছে কিনা। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার আলোচনার মধ্যে উঠে আসবে। সেই জন্য বলছি যে সমাজ সম্পর্কে গবেষণা ও তাত্ত্বিকরণের এই কাজটি অসীম বিষয়কে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ একটা সমস্যা আরো অন্যান্য সমস্যাগুলোকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলে। থার্ড পয়েন্টে কি বলছে, বলছে আমাদের মধ্যে কেউ সামাজিক পরিবেশ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হতে পারে, আবার কেউ সমাজে মাদকাসক্তি বা সহিংসতা নিয়ে, কেউ আবার বেকারত্বের সমস্যা নিয়ে, কেউ দেশে কৃষকের আত্মহত্যা নিয়ে উদ্বিগ্ন হতে পারে, কেউ কেউ তাদের ব্যক্তিগত জীবন নিয়ে উদ্বিগ্ন হতে পারে, কে আবার জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন হতে পারে। অর্থাৎ আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সামাজিক সমস্যাকে তাদের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করে। সেজন্য বলছে যে এই সমস্যাগুলো, এই সমস্যার বাতাবরণ কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে বিভিন্ন রকম ভাবে ভাবতে শেখায়। অর্থাৎ কেউ বেকারত্ব নিয়ে আলোচনা করছে, কেউ আত্মহত্যা নিয়ে আলোচনা করছে, কেউ হয়তো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে, কেউ সামাজিক পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। তাহলে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো বিষয় নিয়ে দেখবে উদ্বিগ্ন থাকে, এবং সে সেই ফিল্ডে তার মতো করে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে। তারপরে পয়েন্টটা কি বলছে, আমরা সামগ্রিকভাবে আমাদের গ্রামে এবং বিশ্ব স্তরে ঘটছে এমন মাইক্রো এবং ম্যাক্রো উভয় সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তে পারি। তার মানে মাইক্রো এবং ম্যাক্রো, মাইক্রো মানে তোমরা জানো মাইক্রো মানে ছোট, আর ম্যাক্রো মানে হচ্ছে বড়। তাহলে কি বলছে, আমরা আমাদের চারিপাশে, এটা গ্রাম হোক শহর হোক, আমরা কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করি। যেমন ধরো ছোট সমস্যা যদি বলি, ধরো ট্রাফিকের সমস্যা, যে পাড়ায় থাকো সেখানে প্রতিদিন ট্রাফিক নিয়ে একটা সমস্যা কনস্ট্যান্ট হচ্ছে, ফ্রিকুয়েন্টলি দেখছো। ঘুমটিতে ঘুমটিতে ধরো চা খাওয়া, চায়ের দোকানে ধরো মদ মাতালদের ভিড়, ছোটখাটো সমস্যা লেগেই গেছে। আবার ম্যাক্রো প্রবলেম, ধরো বেকারত্বের মতো সমস্যা, ইউথরা বিভিন্ন ভাবে পড়াশোনা করছে, ডিগ্রি অর্জন করছে, কিন্তু সেই পরিমাণ জব তারা পাচ্ছে না। তাহলে ম্যাক্রো প্রবলেমসও আছে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কম বেশি এই মাইক্রো ম্যাক্রো প্রবলেম নিয়ে ভাবনা চিন্তা করে। সেটা যে রিসার্চ করছে সেও, যে রিসার্চ করেনি বা যে নিরক্ষর সেও ভাবনা চিন্তা করে। প্রত্যেকটা পিতামাতাই কিন্তু চায় তার সন্তান যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক, অর্থাৎ সে সবসময় কিন্তু তার লাইফ নিয়ে উদ্বিগ্ন। তার পরের পয়েন্টটা দেখো, আমরা সর্বদাই আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা বুঝতে এবং ব্যাখ্যা করতে আগ্রহী। কৌতূহলের এই মৌলিক অনুভূতি থেকেই সমাজবিজ্ঞান গবেষণার ভিত্তি। অর্থাৎ এই যে আমরা এবার রিসার্চের মধ্যে ঢুকতে চলেছি এবং সোশিওলজিক্যাল রিসার্চের মধ্যে যে আমরা ইনক্লুড করব, এখানে কি বলছে, বলছে আমরা সর্বদাই আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা বুঝতে এবং ব্যাখ্যা করতে আগ্রহী। অর্থাৎ আমরা আমাদের যে দৈনন্দিন অভিজ্ঞতা বা সমস্যাগুলোকে লিপিবদ্ধ করে তার সমাধান খোঁজার চেষ্টা করছি, এইখান থেকে কিন্তু সিস্টেমেটিক্যালি সোশিওলজিক্যাল রিসার্চের জন্ম হচ্ছে।
অর্থাৎ সমাজ বিজ্ঞান গবেষণার জন্ম কিন্তু এইভাবে প্রতিস্থাপিত হচ্ছে আস্তে আস্তে। কারণ যখনই কোনো গবেষণার বিষয়টাকে আমরা অন্তর্ভুক্ত করব, অর্থাৎ একটা সাধারণ ব্যক্তি কোনো ঘটনা সম্বন্ধে যে ব্যাখ্যা দেয়, আর একজন যখন প্রকৃত গবেষক যখন সেই বিষয়টিকে ব্যাখ্যা দেয়, দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। একজন সাধারণ ব্যক্তির ব্যাখ্যা কিন্তু খুব সাধারণ মাপের হয়। সে কিন্তু কার্যকারণের মধ্যে খুব যুক্তিপূর্ণ সম্পর্ক খুঁজে বার করতে খুব কঠোরভাবে মাথা ঘামায় না। কিন্তু একজন গবেষক সে বিষয়ে কিন্তু খুব সুচারুভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। তাহলে গবেষকের কাছে সেই বিষয়টা কিন্তু একটা ভাবনার বিষয়। সবসময় মাথায় রাখতে হবে। তাই সমাজতাত্ত্বিক গবেষণা বা সমাজতাত্ত্বিক গবেষক কি করছে? সমস্যার কিন্তু যুক্তিকেন্দ্রিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যাতে সেই সমস্যা পরবর্তীকালে আর না দেখা যায়। সেকেন্ড স্লাইডটা কি বলছে? দেখো, এবার আমরা চলে এলাম সামাজিক গবেষণার মধ্যে। তাহলে সামাজিক গবেষণা আমরা কি দেখছি? যে গবেষণা শব্দটিকে নবায়ন অনুসন্ধান বা পুনরায় পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। এটা আমরা পিভি ইয়ং এর যে ডেফিনিশনটা, সেটাকে দেখো, এটাকে ইংলিশ থেকে বাংলা করা হয়েছে। যাই হোক, আমরা এখানে কি বলছে যে এই যে কোনো সামাজিক গবেষণার কাজই হলো নতুন তথ্যের আবিষ্কার করা, বা পুরনো তথ্য যেটা আছে বা পুরনো গবেষণা যেটা হয়ে গেছে, পুরনো যে সিদ্ধান্ত রয়েছে, সেটাকে রেকটিফাই করা। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে মনে হতে পারে যে তার রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে। অর্থাৎ যে গবেষণা ঘটে গেছে, আর তার থেকে 5 বছর পর ধরো সমাজের যে চিত্র, সেই চিত্র আর 5 বছর আগের সমাজের চিত্রের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে কি করতে হবে? তাহলে পুরনো গবেষণাকে নতুন ভাবে সাজাতে হবে, সে বিষয়ে নতুন করে দেখার প্রয়োজন রয়েছে। আজ থেকে 20 বছর আগে ধরো কাস্ট জাত ব্যবস্থা নিয়ে যে যে রিসার্চ গুলো হয়েছে, তুমি যে দেখো আজ থেকে 40 বছর আগে হুয়ে শ্রীনিবাস বা ধরো ধরো তোমার যে সমস্ত ইন্ডিয়ান থিঙ্কার যে গবেষণাগুলো করে গেছে, আজকের যে গবেষণার যে বিষয়বস্তু, সেটার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। তাহলে আমরা কি করব? আমরা গবেষণার বিষয়বস্তুগুলোকে নতুন ভাবে ঢেলে সাজাবো। পুরনো তথ্যকে নতুন ভাবে আবিষ্কার করার একটা দিক। আর কি দেখবো? আর হচ্ছে নতুন জিনিস আবিষ্কার করা। অর্থাৎ সমাজ যত এগিয়ে যাবে, নতুন নতুন সমস্যার উদ্ভব হবে। এই নতুন নতুন সমস্যাগুলোকে কি করতে হবে? নতুন নতুন সমস্যাগুলোকে আমাদেরকে নতুন ভাবে খুঁজে বার করতে হবে। এই নতুন ভাবে খুঁজে বার করার প্রক্রিয়াকে কিন্তু গবেষণা বলা হয়। অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে নতুন জিনিসের অনুসন্ধানই হচ্ছে গবেষণা। তারপরে কি বলছে? সামাজিক গবেষণা সামাজিক জগৎ সম্পর্কে নতুন কিছু শেখার সাথে জড়িত। তাই একজন গবেষককে যৌক্তিকভাবে চিন্তা করতে হবে, নিয়ম অনুসরণ করতে হবে, এবং বারবার ধাপগুলোকে পুনরাবৃত্তি করতে হবে। অর্থাৎ দেখো, বলছে সামাজিক গবেষণা কি? সামাজিক জগৎ সম্পর্কে নতুন কিছু শেখার আগ্রহ, তাই তো? অর্থাৎ গবেষণার মধ্যে দিয়ে আমরা কোনো নতুন জিনিস জানতে পারি, বা পুরোনো জিনিসকে যখন রেকটিফাই করব, সেটাও কিন্তু একটা নতুন বিষয়েরই উপস্থাপন করে। আর কি বলছে? একজন গভীরভাবে চিন্তা করতে হবে, যুক্তিপূর্ণভাবে ভাবতে হবে। ঘটনার সাথে হয়তো ইমোশনস জড়িত আছে, হয়তো আমার আবেগ জড়িত আছে, হয়তো দেখা গেল যে কোনো ধর্মীয় ঘটনা, সেখানে ধরো ব্যক্তির বা গবেষকের ধর্মগত কোনো আবেগ কিন্তু সংযুক্ত করলে চলবে না। তাকে ধর্মীয় আবেগ থেকে সরে আসতে হবে, যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে হবে যে হ্যাঁ, কোন ধর্মের মানুষটা প্রকৃত দোষী, এটা দেখতে হবে। সেটা বলছে যুক্তিপূর্ণ ভাবে, যৌক্তিক ভাবে বিষয়টাকে চিন্তা করতে হবে। আর কি করতে হবে? করতে হবে নিয়ম অনুসরণ। অর্থাৎ গবেষণার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই প্রত্যেকটা নিয়মকে সঠিকভাবে অনুসরণ করতে হবে, তবেই কিন্তু প্রকৃত গবেষণার পথে এগোনো যাবে। আর কি করতে বলেছে? বলছে স্টেপ বা ধাপগুলোকে বারবার কি করতে হবে? বারবার অনুসরণ করতে হবে। কি পদ্ধতি, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, সেই ধাপগুলোকে আমাকে দেখতে হবে যে সঠিক পথে আমি এগোচ্ছি তো, গবেষণাটা সঠিক পথে বাস্তবায়িত হচ্ছে তো। আর কি বলছে? পদ্ধতিগত উপায়ে তথ্যের সাথে তত্ত্ব বা ধারণাগুলিকে একত্রিত করা। তার মানে সিস্টেমেটিক মেথড ব্যবহার করা, সিস্টেমেটিক মেথড ব্যবহার করে থিওরি এবং তোমার ডেটার মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। অর্থাৎ কোন থিওরিটা অ্যাপ্লিকেবল হবে
প্রপারলি ডেটা কালেকশনের জন্য। সেজন্য বলছে তথ্য এবং তত্ত্বের মধ্যে একটা সুস্পষ্ট অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। তাহলে এই স্লাইডে আমরা কি পেলাম? স্লাইডে আমরা পেলাম যে গবেষণা কাকে বলে, গবেষণার ডেফিনেশন, এবং গবেষণার তথাকথিতভাবে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়। এটা গবেষণার মধ্যে দিয়ে আমরা সিস্টেমেটিক ওয়েতে জার্নি শুরু করি। সেখানে আমরা তত্ত্বকে প্রাধান্য দিই, তত্ত্বের উপরে ভিত্তি করে তথ্যকে খোঁজার চেষ্টা করি এবং সৃজনশীল ওয়েতে সেই বিষয়গুলোর সুস্পষ্ট অনুধাবনের চেষ্টা করা। দেখো এখানে আমরা কতগুলো জিনিস পড়বো, এখানে খুব ইম্পর্টেন্ট কতগুলো জিনিস রয়েছে। যে গবেষণার বিকল্প, অর্থাৎ সামাজিক গবেষণা যে সমস্ত গবেষক করে তারা বাদ দিয়ে, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় আসে, গবেষণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ গবেষণা করার পূর্বে দেখো এই এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রয়ে গেছে। কি আছে? কমন সেন্স, পার্সোনাল এক্সপেরিয়েন্স, প্রিম্যাচুয়ার ক্লোজার, আর বলছে হ্যালো এফেক্ট। পার্সোনাল এক্সপেরিয়েন্সের মধ্যে চারটে যে ড্রব্যাকস আছে, অর্থাৎ যে চারটে জিনিস রয়েছে যেগুলো পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেগুলোর মধ্যে কি? ওভার জেনারেলাইজেশন, সিলেক্টিভ অবজারভেশন, প্রিম্যাচুয়ার ক্লোজার, আর হচ্ছে হ্যালো এফেক্ট। অর্থাৎ আমরা এখানে দেখো প্রিম্যাচুয়ার ক্লোজার আর হ্যালো এফেক্টটাকে আরো বিস্তারিতভাবে দেখবো, সেজন্য ওটাকে পয়েন্টের মধ্যে লিখে দেওয়া হয়েছে। কিন্তু এই চারটে ড্রব্যাকস আমরা কোথায় পাচ্ছি? পার্সোনাল এক্সপেরিয়েন্সের মধ্যে। তাহলে স্টেপ বাই স্টেপ যাওয়া যাক। প্রথমটা হচ্ছে কমন সেন্স। খুব সাধারণ এমন একটা শব্দ যেটা কম বেশি আমরা প্রত্যেকেই শুনেছি এবং খুব ফ্রিকুয়েন্টলি আমরা এটাকে ব্যবহার করে থাকি। কমন সেন্স শব্দগুলো আমরা খুব সাধারণভাবে ব্যবহার করি। কমন সেন্স মানে কি? অর্থাৎ কোনো বিষয় সম্বন্ধে বা কোনো ধারণা সম্বন্ধে ব্যক্তির কাছে যে সাধারণ ধারণাগুলো রয়েছে, তথাকথিত যে সাধারণ ধারণা, এটাকেই বলা হয় কমন সেন্স। বুঝা গেল? দেখো আমাদের প্রত্যেকের কাছে পরিবার, সংস্কৃতি, ধর্ম, রীতিনীতি, চালচলন, সমাজ ব্যবস্থা, রোড কনস্ট্রাকশনস, এই সমস্ত বিষয় সম্বন্ধে এটা কিন্তু সাধারণ ধারণা আছেই। তাহলে এই যে কোনো বিষয় সম্বন্ধে আমরা সমাজ থেকে তথ্য সংগ্রহ করে যে সাধারণ জ্ঞান অর্জন করি, সেটাকেই বলা হয় যে কমন সেন্স। দিস কল কমন সেন্সিক্যাল নলেজ। প্রশ্ন হচ্ছে যে কমন সেন্স কি করে? কমন সেন্সও কিন্তু রিসার্চের মতো কাজ করে, কিন্তু রিসার্চের মতো নয়। অর্থাৎ কমন সেন্স থেকে আমরা কিন্তু একটা সাধারণ ধারণা পেয়ে থাকি যে আমাদেরকে পথ চলতে বা জীবন চলতে সহায়তা করবে। প্রত্যেকটা ব্যক্তি তো আর ধরো গবেষক নয়, প্রত্যেকটা ব্যক্তি তো আর গবেষণা করে না। মানে কমন সেন্স বিষয়টা কি? কমন সেন্স হচ্ছে এমন একটা সাধারণ ধারণা বা জ্ঞান যা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে তার সমাজ সম্বন্ধে থেকে থাকে। অর্থাৎ আমরা কিন্তু আমার কাছে পরিবার সম্বন্ধে, বিবাহ সম্বন্ধে, রাস্তাঘাট, লোকাচার, রীতিনীতি, সংস্কৃতি, চালচলন, কথাবার্তা, অনুষ্ঠান, এগুলো সম্বন্ধে কিন্তু সাধারণ ধারণা রয়েছে। এই সাধারণ ধারণাটাকেই বলা হয়ে থাকে কিন্তু কমন সেন্স। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টে দেখা রয়েছে পার্সোনাল এক্সপেরিয়েন্স। পার্সোনাল এক্সপেরিয়েন্সে দেখো কি বলছে, প্রত্যেকটা ব্যক্তি যে ধরনের সামাজিক পরিস্থিতির মধ্যে থাকে বা সামাজিক প্রেক্ষাপটের মধ্যে থাকে বা প্রেক্ষাপট থ্রু বিচরণ করে, তখন তাকে সে কি করে? সে সেখান থেকে এক্সপেরিয়েন্স গেইন করে। ধরো প্রথম তোমার ধরো ট্রেনে চাপা, তোমার কাছে কিন্তু ট্রেন টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম কোন দিকে পড়বে, কোন ট্রেনটা কোন ডেস্টিনেশনে যাবে, এই বিষয়ে নলেজ নেই, তুমি দিশেহারা। তুমি লোককে শুধিয়ে জিজ্ঞাসা করে, তারপরে তোমার একে ওকে বারবার দেখে, অ্যাপস দেখে, এখন তো অনেক অ্যাপসের যুগ হয়ে গেছে, অ্যাপস দেখে তুমি একটা ধারণা তৈরি করবে। এবং যত তুমি ট্রেনে যাতায়াতের পরিমাণ বাড়িয়েছো, একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, তত তোমার কাছে কি বেড়েছে? তোমার কাছে এক্সপেরিয়েন্স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে।
অর্থাৎ প্রথম দিন তোমার কাছে প্রথম ট্রেনে চাপার যে অভিজ্ঞতা আর 1 বছর পরে ট্রেনে চাপার যে অভিজ্ঞতা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ কমন সেন্সিক্যাল নলেজের সাথে পার্সোনাল এক্সপেরিয়েন্স অনেক বেশি অ্যাসোসিয়েটিভ হয়ে গেছে। ব্যক্তির কাছে কিন্তু একটা স্টক অফ নলেজ তৈরি হয়েছে, পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে স্টক অফ নলেজ বাড়ছে। অর্থাৎ ব্যক্তি যত ট্রেনে যাতায়াত করেছে, যত ধরো বাসে যাতায়াত করছে, তত সেগুলো সম্বন্ধে তার এক্সপিরিয়েন্স বাড়বে। কোনো জায়গায় তুমি প্রথম গেছো, কিন্তু সেখানে বারবার যাওয়ার পর তার সঙ্গে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। প্রথম স্কুলে যাওয়া, প্রথম কলেজ জীবন তোমার কিন্তু প্রতি মুহূর্তে কি দেবে? প্রতি মুহূর্তে একটা এক্সপিরিয়েন্স দেবে। প্রত্যেকটা ক্ষেত্র থেকে ব্যক্তি কিন্তু প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখছে। এই শেখার মধ্যে দিয়েই কিন্তু ব্যক্তির মধ্যে তৈরি হয় এক্সপিরিয়েন্স। আলফ্রেড সুচ যদি পড়ো, আলফ্রেড সুচের এটা খুব তত্ত্ব আছে, খুব এসেনশিয়াল, স্টক অফ নলেজ। স্টক অফ নলেজে কি বলছে? এই যে স্টক অফ নলেজ, এই স্টক অফ নলেজ কিন্তু আলফ্রেড সুচ বলছে যে কিভাবে ব্যক্তি সামাজিক পরিবেশ থেকে এক্সপিরিয়েন্স গেইন করে নলেজকে আরো বেশি শ্রীবৃদ্ধি করে। তাহলে রিসার্চের ক্ষেত্রে পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু কাজে লাগে, কিন্তু অনেক ক্ষেত্রে এই পার্সোনাল এক্সপিরিয়েন্স লোকে কিন্তু তোমাকে দূরে সরিয়ে রাখতে হবে। তুমি যদি দুর্খেইমের স্টাডি পড়ো, দুর্খেইম যখন রিসার্চে কথা বলছে, দুর্খেইম রিসার্চে বারবার বলছে যে যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, পূর্ব পরিকল্পিত ধারণা, এটা কিন্তু ব্যক্তিকে কি করতে হবে? ব্যক্তিকে এটা প্রথমে সরিয়ে রাখতে হবে রিসার্চের ক্ষেত্রে। কারণ এই ধারণাটা কি করে? এই ধারণা কিন্তু ব্যক্তির মধ্যে লুপহোলস তৈরি করে, তার মধ্যে প্রবলেমস অ্যারাইজ করবে। এই ধারণা ব্যক্তির মধ্যে এমন একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি করবে যার ফলে সে কিন্তু তার রিসার্চের পথে একটা বাধা তৈরি হতে পারে। কি কি ধরনের লুপহোলস তৈরি হতে পারে? দেখো, এখানে একটা পয়েন্ট বলা হয়েছে, ওভার জেনারেলাইজেশন, সিলেক্টিভ অবজারভেশনস, প্রিম্যাচুয়ার ক্লোজার, হ্যালো এফেক্ট, এগুলো সব কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে উঠে আসে। পার্সোনাল এক্সপিরিয়েন্স যত বেশি বাড়বে, তত ব্যক্তির মধ্যে কিন্তু স্টক অফ নলেজ বাড়বে। ব্যক্তির মধ্যে যত স্টক অফ নলেজ বাড়বে, ব্যক্তি কিন্তু তার অ্যাপ্লাই করতে চায়। ঠিক আছে, ব্যক্তি কিন্তু বলে না যে কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তি তার এক্সপিরিয়েন্স কি করে অ্যাপ্লাই করে। তো কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে ধরো খুব একদম নবিশ আর একজন ধরো এক্সপিরিয়েন্স, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে সে প্রিভিয়াস নলেজকে কাজে লাগাচ্ছে, সেই নলেজ থ্রু সে কিন্তু জ্ঞান অর্জন করার চেষ্টা করছে। তাহলে আমরা কি পেলাম? পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা কিন্তু বড় রোল রয়েছে এখানে। তাহলে দুর্খেম আমরা আসি একবার। দুর্খেম যখন তার রিসার্চে আলোচনা করছে, দুর্খেম বলছে যে প্রিকনসেপ্ট নোশন বা প্রিকনসেপ্ট ধারণাগুলোকে তোমাকে বাদ দিতে হবে। কারণ একজন সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং দরকার। সায়েন্টিফিক মেথডের মধ্যে দিয়ে প্রকৃত রিসার্চের বিষয়বস্তুকে দাঁড় করাতে হবে। তাহলে সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং তখনই হবে যখন আমি প্রিভিয়াস নলেজ লোকে দূরে সরিয়ে রাখবো। অর্থাৎ কোনো বিষয়কে আমরা যুক্তিপূর্ণভাবে দেখব। যুক্তিপূর্ণভাবে দেখার জন্যই কিন্তু দুর্খেম সায়েন্টিফিক মেথডের কথা বলছেন। তাহলে এখানে দেখো যে সমস্যাগুলো অ্যারাইজ হয়, প্রথমে কি বলছে? প্রথমে বলছে ওভার জেনারেলাইজেশন। ওভার জেনারেলাইজেশন মানে ধরো কোনো একটা বিষয় সম্বন্ধে তোমার কাছে একটা কনসেপচুয়াল ধারণা রয়েছে। জেনারেলাইজ মানে কি? জেনারেলাইজ মানে হচ্ছে একটা ঘটনাকে তুমি প্রতিদিন দেখতে 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 সেখান থেকে একটা কনসেপ্ট বার করার পর বা সেটার সম্বন্ধে একটা স্ট্রাকচার তৈরি করে, তাই তো? তাহলে এই যে ওভার জেনারেলাইজেশন, জেনারেলাইজেশন করা ভালো, সেটা যখন ওভার হয়ে যায় তাহলে কিন্তু রিসার্চের পথে বাধা দেবে। মানে ধর তুমি দেখছো যে গ্রামের 90% মানুষ লাস্ট 2 বছর ধরে ধরো কৃষি কাজের সাথে যুক্ত। তো তুমি তোমার এক্সপেরিয়েন্সে কাজে লাগিয়ে তুমি দেখছো যে এক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই ধরো কৃষি কাজে যুক্ত হয়েছে, কিন্তু দেখা গেল যে এর মাঝখানে এই 2 বছর ধরে যে পরিমাণে ধরো সার্ভিস সেক্টরের ইনভলভমেন্ট ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে। সেটা তোমার চোখে ধরা পড়েনি কেন? ওভার জেনারেলাইজেশন। কারণ তুমি সেটাকে খুঁটিয়ে দেখতেই চাও না। তুমি তোমার একটা কনসেপচুয়াল নলেজকে কাজে লাগে, তুমি দীর্ঘদিন ধরে দেখছো
যে সেখানে ম্যাক্সিমাম মানুষ চাষবাসে যুক্ত, তুমি সেটাকেই ফাইনাল ভার্ডিক্ট করে দিয়েছো। তাহলে জেনারেলাইজেশন ভালো, ওভার জেনারেলাইজেশন যখনই হবে তখনই কিন্তু রিসার্চের পথে একটা বড় সমস্যা তৈরি হবে। সেজন্য বলছে ওভার জেনারেলাইজেশন রিসার্চের পথে একটা বড় বাধা তৈরি করে। তারপরে কি বলছে, তারপরে বলছে সিলেক্টিভ অবজারভেশন। তাহলে সিলেক্টিভ অবজারভেশন মানে ধরো সোশ্যাল সায়েন্সের রিসার্চের ক্ষেত্রে একটা বড় দিকই হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, অর্থাৎ ব্যক্তিরা কিন্তু গবেষক ব্যক্তিকে বা তার সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে ডিল করার চেষ্টা করে। তাহলে অবজারভেশনাল সিচুয়েশনগুলোকে ডিল করার চেষ্টা করে, ব্যক্তি যা দেখছে সেখান থেকে তথ্য সংগ্রহ করে এবং তার উপর ভিত্তি করে সে কিন্তু গবেষণা করার চেষ্টা করে। তাহলে আমরা কি দেখব, যে এই অবজারভেশন যদি সিলেক্টিভ হয়, সিলেক্টিভ মানে ধরো তোমরা ধরো উইমেন এডুকেশন নিয়ে একটা কাজ করছো, উইমেন এম্পাওয়ারমেন্ট। তাহলে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে হলে ধরো তুমি একটা শহরে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছো, তুমি ধরো 10টা উইমেনের উপরে স্টাডি করছো। একটা শহরে ধরো জনসংখ্যা হচ্ছে ধরো নিয়ার অ্যাবাউট ধরো 50,000 এর উপরে। তাহলে 50,000 এর উপরে তো যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে ধরো মহিলাদের সংখ্যা ধরলাম 25,000 এর উপরে, তো 26,000। তাহলে 26,000 মহিলার মধ্যে তুমি 10টাকে নিয়েছো অ্যাজ স্যাম্পল। তাহলে কিন্তু রিসার্চের যে কনক্লুশন ড্র করা হবে সেটা সঠিক হবে। তাহলে আমাকে মিনিমাম 30% নিতে হবে, মিনিমাম 3% তুমি নাও, যাই হোক 30% নাও বা 10% নাও, 10টাতে কখনোই কিন্তু তার সমস্যার সমাধান হচ্ছে না। সেই হিসাবে তুমি অ্যাটলিস্ট 75 স্যাম্পল নাও, 50 স্যাম্পল নাও। তাহলে স্যাম্পল সিলেকশনের যে অবজারভেশন, এটাকে কিন্তু খুব ছোট করলে সেখান থেকে যে তথ্য ড্রন করা হবে that will not provide you the proper explanations of the research objectives. So selective observations somehow is a drawback of the research. The personal experience এর ক্ষেত্রে আমরা কি পেলাম, over generalizations একটা প্রবলেম, সেকেন্ড selective observations, থার্ড পয়েন্ট যেটা আছে প্রিম্যাচুয়ার ক্লোজার এন্ড হ্যালো এফেক্ট। দেখো এই দুটোকে আমি কিন্তু সেপারেট সেগমেন্ট করেছি, কারণ দুটো সম্বন্ধে এক্ষেত্রে কিছু বলাও হয়েছে যাতে সেখান থেকে তোমরা কি তথ্য জানতে পারো। প্রিম্যাচুয়ার ক্লোজারে কি বলা হচ্ছে, যখন গবেষক মনে করেন যে তার কাছে সব উত্তর আছে এবং তার শোনার, তথ্য খোঁজার বা প্রশ্ন তোলার প্রয়োজন নেই। তার মানে হলো যে গবেষক একটি রায় দেয় বা বৈজ্ঞানিক মান দ্বারা প্রয়োজনীয় প্রমাণের পরিমাণ বা গভীরতা পাওয়ার আগেই তদন্ত শেষ করে। তাহলে এটা কি বুঝলাম, প্রিম্যাচুয়ার ক্লোজার মানে গবেষক হচ্ছে অনেক বেশি কনফিডেন্ট। সে যখন ওভার কনফিডেন্ট হয়ে যাবে তখন সে আর কি করছে, সে তখন আর তথ্য খোঁজা বা সার্ভে করা, তথ্য সংগ্রহ করা, প্রশ্ন আরো গভীরে যাওয়ার প্রয়োজন বোধ করছে না। সে কি করছে, সে সেটাকে কি করছে, সেটাকে তার কাছে যে প্রিভিয়াস উত্তর হয় তার মনে করছেন যে উত্তর তার কাছে আছে সেটাই সাফিসিয়েন্ট, আর নতুন করে আর গবেষণার মধ্যে ঢুকে তথ্য খোঁজার কোনো প্রয়োজন নেই। এই যে সিচুয়েশনস, এই সিচুয়েশনসটাকে বলে প্রিম্যাচুয়ার ক্লোজার, যা গবেষণার জন্য সঠিক নয়। কারণ তথ্য থেকে যে পরিমাণ তথ্য তুমি তৈরি করবে, যে পরিমাণ সিদ্ধান্ত তুমি পৌঁছাবে, সেটাই কিন্তু তোমার কাছে প্রকৃত বা যথার্থ যুক্তিকে উপস্থাপন করতে পারবে। তারপরে কি বলছে, তারপরে বলছে হ্যালো এফেক্ট। হ্যালো এফেক্ট কি বলছে, আমরা যাকে অত্যন্ত ইতিবাচক বা মর্যাদাপূর্ণ বলে বিশ্বাস করি তার থেকে আমরা অতি সাধারণ। এর অর্থ হলো আমরা নিরপেক্ষ এবং
সমান পদ্ধতিতে সমস্ত মূল্যায়ন করার পরিবর্তে ব্যক্তির স্থান বা জিনিসের পূর্বের খ্যাতিকে মূল্যায়নের মতো করার অনুমতি দিই। তার মানে দেখো এখানে বলছে যে আমরা যাকে ইতিবাচক এবং মর্যাদাপূর্ণ বলে বিশ্বাস করি, অর্থাৎ ব্যক্তি সমাজের প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তার তো নলেজ, দক্ষতা অর্জন করার চেষ্টা করে। এইরকম একটা পরিস্থিতিতে ব্যক্তি কি করতে চাইছে? ব্যক্তি যদি পূর্ববর্তী ধারণাগুলির উপরে বেশি মনোনিবেশ করে না, তাহলে কিন্তু বর্তমানকে বোঝা বা সেই সম্বন্ধে যথার্থ ধারণা তৈরি করা is too difficult. So in this regard, we have to pay attention on practical evolutions, practical data, which we have drawn from the field. ফিল্ড থেকে যে ডেটা আমরা সংগ্রহ করব বা তথ্য আমরা সংগ্রহ করব, সেগুলোরই কিন্তু প্রকৃতভাবে ব্যাখ্যা করে সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে। এরপরে দেখা গেছে ল্যাটার মধ্যে আমরা কি পেলাম? কমন সেন্স, পার্সোনাল এক্সপেরিয়েন্স, প্রিম্যাচুয়ার ক্লোজার, আর একটা হচ্ছে হ্যালো এফেক্ট। এরপরে আমরা দেখব কি? এরপরে আমরা দেখব সামাজিক গবেষণায় সমাজতাত্ত্বিক কল্পনা, অর্থাৎ সোশিওলজিক্যাল ইমাজিনেশন। সি রাইট মিলস এর একটা খুব ফেমাস থিওরি হচ্ছে তোমার সোশিওলজিক্যাল ইমাজিনেশনস। এক্ষেত্রে কি বলছে? বলছে যে এটা হলো একটা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। সোশিওলজিক্যাল ইমাজিনেশন কি করে? বিশ্বকে দেখার এমন একটি উপায় যা ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলি দেখতে এবং ব্যক্তিগত সমস্যাগুলির মধ্যে সংযোগ করতে শেখায়। তার মানে হচ্ছে যে সামাজিক সমস্যাগুলি দেখতে এবং ব্যক্তিগত সমস্যাগুলি সংযোগ করে। তার মানে হচ্ছে দেখো, আমরা যখন কোনো বিষয়কে দেখি না, বিহাইন্ড দ্য ফ্যাক্ট কি আছে এটাকে ভালো করে অবজার্ভ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়ের পেছনে কি ঘটনা ঘটছে এইটাকে দেখার প্রয়োজনীয়তা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। সমাজতাত্ত্বিক কল্পনা কিন্তু সেই বিষয়গুলোকে আমরা দেখি, অর্থাৎ ফ্রন্ট অফ দ্য স্টোরি যে কি ঘটেছে তার থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে বিহাইন্ড অফ দ্য স্টোরি। দেখবে কোনো ক্রিমিনাল মুভি যখন দেখবে, ক্রাইম ইনভেস্টিগেশনে ব্যক্তি, পুলিশ যখন কোনো ক্রিমিনালকে ধরে, তার কিন্তু বিহাইন্ড দ্য স্টোরিকে খোঁজার চেষ্টা করে, অর্থাৎ কেন কিভাবে ক্রাইমটা করেছে। অর্থাৎ যে সাসপেক্ট, সে হয়তো দেখা গেল সে হয়তো ক্রাইম করেনি, এটা কি করে খুঁজে বার করা যায়? যখন আমি বিহাইন্ড দ্য স্টোরিকে অবজার্ভ করব, অর্থাৎ ডিটেইলে ইনভেস্টিগেট করব। সোশিওলজিক্যাল ইমাজিনেশন সামাজিক সমস্যাগুলির কি করে? ডিটেইল ইনভেস্টিগেশনের কথা বলে। দেখো 3 নম্বর পয়েন্টে বলছে সমাজতাত্ত্বিক কল্পনা আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের পরিচিত রুটিনগুলিকে নতুন করে দেখার জন্য ভাবতে শেখায়। অর্থাৎ কোনো জিনিসকে নতুন ভাবে দেখতে হবে, নতুন ভাবে বুঝতে হবে, এইটা কিন্তু প্রাসঙ্গিকতা আমাদের দেখতে হবে। যে কোনো বিষয়ে কি রয়েছে, কিভাবে তার অস্তিত্ব টিকে রয়েছে, আমরা কেন করছি, কিভাবে করছি, কেনই বা প্রয়োজন রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে তখনই জানতে পারবো যখন আমরা ডিটেইলে ইনভেস্টিগেট করব। সেজন্য বলছে খুব রুটিন, ব্যক্তিগত জীবনে খুব সাধারণ বিষয়গুলোকে এটা দেখতে শেখায় আমাদের। আর কি বলছে? লাস্ট পয়েন্টটা খুব এসেনশিয়াল, মাথায় রাখবে। বলছে আমাদের জীবনের সামাজিক, ব্যক্তিগত এবং ঐতিহাসিক মাত্রাকে সংযুক্ত করে এবং বিমূর্ত অভিজ্ঞতাবাদ এবং জ্ঞান তত্ত্বের সমালোচনা করে। অর্থাৎ হিস্টোরিক্যাল প্রেক্ষাপটের কিন্তু প্রাসঙ্গিকতা রয়েছে। বর্তমানকে ভালো করে বুঝতে হলে আমাদেরকে কি করতে হয়? বর্তমানকে ভালো করে বুঝতে হলে আমাদের কিন্তু অতীতকে জানতে হবে। অর্থাৎ অতীতে কি ঘটনা ঘটেছে, অতীত কি বিষয়বস্তুগুলোকে তুলে ধরছে। আজ আমাদের সমাজকে মডার্ন বলছি, তার মানে অতীতে সমাজটার মধ্যে আজ বর্তমান সমাজে যে জিনিসপত্রগুলো রয়েছে, যে জটিলতা রয়েছে, যে টেকনোলজি রয়েছে, এগুলো কিন্তু সেই সমাজে ছিল না। অর্থাৎ আমরা তাহলে কি বলছি? যে অতীতের সমাজ বর্তমানের তুলনায় অনেক বেশি প্রাচীন, অনেক বেশি ব্যাকওয়ার্ড। বলা তখনই সম্ভব হবে যখন আমার কাছে ইতিহাসের চিত্রটা খুব স্পষ্ট হবে। সেজন্য বলছে ঐতিহাসিক মাত্রাকে সংযুক্ত করে। আর কি করে?
বিমূর্ত অভিজ্ঞতা ও গ্র্যান্ড থিওরি। গ্র্যান্ড থিওরি মানে বৃহত্তর তত্ত্ব, যে তত্ত্বগুলোর মধ্যে একটা বৃহত্তর পরিকাঠামো রয়েছে, যেমন ধরো ক্যালকাট পার্সনসের সোশ্যাল সিস্টেম বা অ্যাকশন সিস্টেম, যেমন ধরো কার্ল মার্কসের হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। আগের আমরা কিন্তু ইউনিট আলোচনা করেছি, বিএসওসি 133 তে আমরা এগুলো কিন্তু তত্ত্বগুলো পড়ে এসেছি। এগুলো সব কিন্তু গ্র্যান্ড থিওরি, একটা বৃহত্তর সমাজের চিত্র, বৃহত্তর সামাজিক পরিকাঠামোর কথা বলে। এইভাবে কিন্তু ভাবলে চলবে না, আমাদের কিন্তু কি করতে হবে, আমাদেরকে ভিন্নভাবে ভাবতে হবে, আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তি কেন্দ্রিক ভাবে ভাবতে হবে। একটা সমস্যাকে ব্যক্তি কিভাবে দেখছে সেটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। দেখো আমরা একটু আগে আলোচনা করছিলাম দুর্খেমের নাম নিয়ে। দেখো দুর্খেমে এখানে আমরা দেখবো কি, যে সমস্ত সমাজ বিজ্ঞান এবং গবেষণা প্রাকৃতিক বিজ্ঞান গবেষণা থেকে ভিন্ন। অর্থাৎ সমাজ বিজ্ঞানের গবেষণা আর প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণা, এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। দুর্খেম কি করছে, এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য তুলে ধরছেন এবং কতগুলি বিষয়কে তার আলোচনার মধ্যে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন। কি কি রয়েছে? প্রথমত হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। সেকেন্ড কি বলছে, কনকমিটেন্ট ভেরিয়েশনস। কজ আর এফেক্ট মানে হচ্ছে কি, যখন কোনো ঘটনা অলরেডি ঘটে গেছে, তার মানে যেটা কজ আর এফেক্ট, এটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ কোনো ঘটনা যখন ঘটে যাচ্ছে, তার মানে এফেক্ট যেটা হয়ে গেল, তার পেছনে ডেফিনেটলি কোনো না কোনো কজ কিন্তু রয়েছে। দুর্খেম কি করছে, কারণকে খোঁজার কথা বলছে। প্রকৃত কারণটাকে যদি খুঁজে নেওয়া যায়, তাহলে কিন্তু এফেক্টটা বোঝার সুবিধা হবে। একটা জিনিস মাথায় রাখবে, দুর্খেম কিন্তু পজিটিভিস্ট সোশিওলজিস্ট। হ্যাঁ, আগাস্ট কোতের পরে যার নাম আসবে সেটা হচ্ছে এমিল দুর্খেম। তিনি কিন্তু বিমূর্ত তত্ত্ব, ব্যক্তিকেন্দ্রিক প্রেক্ষাপট, এগুলোকে বাতিল করেছেন, খুব বেশি গুরুত্ব দেননি। তার তত্ত্বের মধ্যে সিংহভাগ আলোচনা জুড়ে রয়েছে কিন্তু গবেষণা, বৃহত্তর প্রেক্ষাপট। তারপরে যে পয়েন্টটা আছে কনকমিটেন্ট ভেরিয়েশন। কনকমিটেন্ট ভেরিয়েশনে কিন্তু একটা খুব সিম্পল জিনিস রয়েছে, যেটা কম্পারেটিভ অ্যানালিসিসে একটা ফ্যাক্টর কাজ করে। কারণ আমরা যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে একটু কম্পেয়ার করি। ধরো রিলায়েন্স থেকে তোমরা ড্রেস নিয়েছো, আর ধরো তুমি ধরো বায়া কলকাতার ড্রেস নিয়েছো, কম্পারেটিভ অ্যানালিসিস দেখছো কোন ড্রেসটা ভালো। বা ধরো তুমি ধরো অ্যালেন সোলির কোন একটা ধরো আউটফিট পরছো, আর ধরো তুমি ভ্যান হুইসনের কোনো আউটফিট পরছো, দুটোর মধ্যে কম্পেয়ার করছো। বা ইভেন ধরো তুমি ধরো ফোন কিনছো, ধরো ফ্লিপকার্টে দেখবে কম্পারেটিভ অ্যানালিসিস, কম্পেয়ার এটা সেকশন করা আছে। তুমি দুটো ফোনকে বা তিনটে ফোনকে পাশাপাশি দেখে কম্পেয়ার করছো যে কোনটা বেটার অ্যাপ্লিকেবল। তাহলে কনকমিটেন্ট ভেরিয়েশনের মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিসের ছোঁয়া রয়েছে। কিন্তু দুর্খেম আর কি বলছে, দুর্খেম বলছে যে যে দেখতে হবে কোন ঘটনার আপস এন্ড ডাউনস অন্য কোন ঘটনার আপস এন্ড ডাউনস কে প্রভাবিত করছে কিনা। অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখতে হবে যে সমাজে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, বা মহিলাদের ক্ষমতায়ন কম হওয়ার সাথে সাথে গৃহকর্মে মহিলাদের অন্তর্ভুক্তি বেড়েছে কিনা বা কমেছে কিনা। এগুলো মধ্যে কি একটা ভেরিয়েবলস সাথে অন্য ভেরিয়েবলস এর কম্পারেটিভ অ্যানালিসিস করে একটা আপস এন্ড ডাউনস, আর একটা আপস এন্ড ডাউনস এ কি ইমপ্যাক্ট ফেলছে, এটার আলোচনা তিনি কিন্তু কনকমিটেন্ট ভেরিয়েশনের মধ্যে দেখানোর চেষ্টা করছেন। ফলে স্বাভাবিকভাবে দুর্খেমের নাম কিন্তু ঘুরে ফিরে বারবার করে আসবে, একটু মাথায় রাখতে হবে এবং দুর্খেম সম্বন্ধে কিন্তু নিজের বক্তব্য উপস্থাপনা করতে হবে। আর কি বলছে, গুণগত গবেষণা। দেখো রিসার্চে প্রথমেই আমি বলছিলাম দুটো গবেষণা, একটা গুণগত, একটা দেখো এখানে আছে পরিমাণগত গবেষণা। গুণগত গবেষণা আর পরিমাণগত গবেষণা, এই দুটো দিককে আমাদের একটু আলোচনা করে নিতে হবে। কি বলছে গুণগত গবেষণা, দেখো গুণ মানেই হচ্ছে ভ্যালু, কোয়ালিটি। তাহলে আমরা দুই নম্বর পয়েন্টটাকে প্রথমে দেখবো, এটা একটি সাবজেক্টিভ অ্যাপ্রোচ। সাবজেক্ট কেন, দেখো ব্যক্তির মধ্যেই তো সমস্ত গুণ বা কোয়ালিটি রয়েছে, তাহলে ব্যক্তিকে বাদ দিয়ে তো পসিবলই নয়, সেই জন্য বলছে সাবজেক্টিভ অ্যাপ্রোচ। এবং এর মধ্যে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, প্রথম পয়েন্টে চলে এসো, মানুষের আচরণ এবং ব্যক্তিত্বকে আরো ভালোভাবে বোঝার জন্য মানব এবং সামাজিক বিজ্ঞানের আরো ভালো বোঝার বিকাশের একটি পদ্ধতি হলো গুণগত গবেষণা। অর্থাৎ আচরণ, ব্যক্তিত্বকে বুঝতে হলে আমাকে তো গুণকে বুঝতে হবে, যে ব্যক্তিটা কেন এই ধরনের আচরণ করলো, কেন খুন করলো। দেখবে উকিলরা খুন করার পেছনে মোটিভটাকে দেখতে চায়।
অর্থাৎ নির্দিষ্ট কোনো না কোনো কারণ রয়েছে, হয়তো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, হয়তো সে কোনো সামাজিক সমস্যায় জড়িয়ে পড়েছে, হয়তো কোনো কোনো ধরো অনৈতিক কাজ করে ফেলেছে, তাহলে তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এই কারণটা তখনই বোঝা যাবে যখন ওই ব্যক্তির প্রেক্ষাপটটা থেকে ব্যাপারটা বুঝবো যে সত্যি কি ঘটনাটা ঘটেছে। আর তোমরা যদি কখনো তোমরা যদি হটস্টার তুমি হ্যাঁ হটস্টার যদি দেখো, ওখানে দেখবে ক্রিমিনাল জাস্টিস বলে একটা সিরিজ যদি পারো দেখো তোমরা, সেখানে কিন্তু একটা ক্রাইমের মোটিভকে কিভাবে আইডেন্টিফাই করা হচ্ছে এটা কিন্তু খুঁজে বার করা হচ্ছে। অর্থাৎ ক্রাইমের মোটিভটাকে খুঁজে বার করা তো প্রকৃত ইনভেস্টিগেশনটা সাবজেক্টিভ, ব্যক্তিগুলোর মধ্যেকার স্টাডি করা হচ্ছে, সাবজেক্টিভ অ্যাপ্রোচ। আর কি বলছে, এটি সাধারণত শব্দ ব্যবহার করে প্রকাশ করা হয়, অর্থ শব্দ, ওয়ার্ডস এর ইম্পর্টেন্স রয়েছে। একটা ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তি যখন কমিউনিকেশন হবে তখন কিন্তু শব্দের একটা বড় ভূমিকা রয়েছে। যে পদ্ধতির থ্রু তুমি তথ্য সংগ্রহ করবে শব্দের একটা প্রাধান্য থাকতেই হবে। আর কি বলছে, গুণগত গবেষণার ক্ষেত্রে ওপেন এন্ডেড কোশ্চেন অনেক বেশি। ওপেন এন্ড মানে কি? ওপেন এন্ড মানে হচ্ছে যে কোশ্চেনটা উত্তরটার ক্ষেত্রে তোমার কোনো বাধ্যবাধকতা করা হচ্ছে না। ওপেন এন্ড, তুমি কি ধরনের খাবার খেতে ভালোবাসো, ওপেন কোশ্চেন করা হয়েছে। তুমি ধরো বললে যে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, বা ধরো আমি আমার চাইনিজ ভালো লাগে, বা ধরো আমি ধরো কন্টিনেন্টাল ডিশ বেশি ভালোবাসি, আমি ইন্ডিয়ান খেতে খুব ভালো, স্পাইসি খাবার আমার খুব ভালো লাগে। তোমার কাছে ফিল্ডটা ওপেন করে দেওয়া হয়েছে, whatever the answer will be you can provide us। তার মানে ফ্রিডম দেওয়া হয়েছে, ওপেন এন্ডেড বলা হয় এগুলোকে। ঠিক তার উল্টো হবে কি, ক্লোজ এন্ড। কোথায় পাবো? পরিমাণগত গবেষণার ক্ষেত্রে আমরা ক্লোজ এন্ডটা পাবো। আর কি বলছে, তথ্য সংগ্রহের পদ্ধতিগুলি হলো ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, সাহিত্য পর্যালোচনা, নৃতাত্ত্বিক, যেটাকে বলছে এথনোগ্রাফি। দেখো এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করার জন্য যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে ইন্টারভিউ মেথড, যেখানে ব্যক্তি ফেস টু ফেস ইন্টারভিউ। ফোকাস গ্রুপ, ফোকাস গ্রুপ মানে হচ্ছে কোনো নির্দিষ্ট সমস্যায় কেন্দ্র করে অনেকগুলো ব্যক্তির কাছ থেকে যখন তথ্য নেওয়া হয়, সবাই ধরো বসে আছে, সবার কাছ থেকে তুমি কোশ্চেন করছো, তথ্য নিচ্ছ, ফোকাস গ্রুপ। লিটারেচার রিভিউ, সাহিত্য পর্যালোচনা মানে হচ্ছে যে বিষয়ে গবেষণা করবে সেই সংক্রান্ত পূর্ববর্তী কি লেখাপত্র হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে আত্মস্থ করাই হচ্ছে সাহিত্য পর্যালোচনা। আরেকটা হচ্ছে কি এথনোগ্রাফি। এথনোগ্রাফ মানে হচ্ছে ব্যক্তির জীবনের প্রকৃত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এথনোগ্রাফি। আর কি বলা হচ্ছে, গুণগত গবেষণা হচ্ছে হোলিস্টিক ইন নেচার। গুণগত গবেষণার মধ্যে কি আছে, হোলিস্টিক নেচার মানে হচ্ছে গুণগত গবেষণা সব দিককে ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করে। তার ব্যক্তি কেন পড়ছে, তার পরিবার ব্যাকগ্রাউন্ড, তার অর্থনৈতিক প্রেক্ষাপট, সে যেখানে জব করে, তার লাভ রিলেশনশিপ, তার ফ্যামিলি রিলেশনশিপ, সমস্ত বিষয়গুলোকে এখানে আলোচনা করবো। যেন বলছে হোলিস্টিক ইন নেচার। আর আর বলছে এটা এক্সপ্লোরেটিভ, অর্থাৎ এক্সপ্লোর করে, এর মধ্যে দিয়ে অনেকগুলো বিষয়কে তুলে ধরার চেষ্টা করা হয়, এক্সপ্লোর করা হয়, সেই জন্য বলছে এক্সপ্লোরেটিভ। তারপরে দেখো বলছে পরিমাণগত গবেষণা। পরিমাণগত গবেষণাকে কি বলছে? পরিমাণগত গবেষণায় বলছে যৌক্তিক, পরিসংখ্যানগত এবং গাণিতিক কৌশলগুলির মতো প্রচুর কৌশল ব্যবহার করে সংখ্যাসূচক তথ্য তৈরি করতে ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে যৌক্তিক, পরিসংখ্যানগত এবং গাণিতিক কৌশল। দেখো পরিমাণ মানেই হচ্ছে যেখানে কিন্তু সংখ্যার গুরুত্ব রয়েছে, অর্থাৎ যে তথ্যগুলোকে আমরা সংখ্যায় উপস্থাপন করতে পারবো। সেকেন্ড কি বলছে, এটা অবজেক্টিভ অ্যাপ্রোচ। অবজেক্টিভ অ্যাপ্রোচ মানে হচ্ছে এর একটা নির্দিষ্ট অবজেক্টিভ ক্রাইটেরিয়া রয়েছে। এক্ষেত্রে ব্যক্তিগত অনুভূতির তুলনায় অবজেক্ট বেশি ইম্পর্টেন্স পায়, কোয়ালিটির জায়গায় কোয়ান্টিটি বেশি গুরুত্ব পাচ্ছে। এই গ্রাফ এবং সংখ্যা ব্যবহার করে প্রকাশ করা হয়। গ্রাফ এবং সংখ্যা মানে দেখো এইটা যে বললাম কোয়ান্টিটেটিভ, ধরো স্ট্যাটিস্টিক্যাল ডেটা, নিউমেরিক্যাল ডেটা, বা ধরো রেশিও স্কেল,
এগুলো সব কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা হয় তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে। আর কি বলছে, পরিমাণগত গবেষণায় এমসিকিউ অনেক বেশি পরিলক্ষিত হয় এবং ক্লোজ এন্ডেড। আগেটা ছিল ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড। কেন? তার কারণ হচ্ছে এগুলোকে সংখ্যায় উপস্থাপন করা সম্ভব। যত ক্লোজ এন্ড হবে, ধরো তোমাকে আগে আগে যে কোশ্চেনটা করলাম, কি ধরনের খাবার খেতে তুমি পছন্দ করো, গুণগত গবেষণার ক্ষেত্রে কি করেছিলাম, ওপেন এন্ডেড, যে কোনো অ্যান্সার তুমি দিতে পারো। কিন্তু পরিমাণগত গবেষণার ক্ষেত্রে দেখা গেল তোমাকে 4টে অপশন দেওয়া হয়েছে, চাইনিজ, ইন্ডিয়ান, তারপর ধরো তোমার ওয়েস্ট ইন্ডিজ, কন্টেম্পোরারি গ্রিস, এরকম ধরো বিভিন্ন 4টে অপশন দাও দিয়েছে। অর্থাৎ তোমাকে দিয়েছি তুমি কি ধরনের মাটনের আইটেম খেতে ভালোবাসো, মাটন কারি, মাটন দো পেঁয়াজা, এরকম 4টে অপশন তোমায় দিয়ে ধরো। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে এই যে অপশনস তোমাকে দেওয়া হলো, উত্তর কিন্তু এই অপশনস থেকেই তোমাকে চুজ করতে হবে, বাইরে থেকে তুমি চুজ করতে পারো না। তোমার ধরো 4টি ভালো লাগে না, অন্য কোনো অপশন তোমার ভালো লাগে, অন্য কোনো আইটেম তোমার হয়তো ভালো লাগে, সেখানে অপশন দেওয়া নেই। তার মানে তোমাকে সেই 4টে অপশনের মধ্যে থেকেই কিন্তু চয়েস করতে হবে। তাই বলছে যে এমসিকিউ এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর আর কি বলছে, আর বলছে যে এখানে সেই সমস্ত বিষয়গুলো প্রাধান্য হয় যেগুলো ক্লোজ এন্ড হবে। পরিমাণগত গবেষণাকে বলা হচ্ছে পার্টিকুলারিস্টিক ইন নেচার। পার্টিকুলার, পার্টিকুলার মানে হচ্ছে স্পেসিফাই, স্পেসিফিক বিষয়গুলোকে আলোচনার মধ্যে রাখে, সমস্ত বিষয়গুলোকে এর মধ্যে ঢোকাচ্ছে না, স্পেসিফিক স্পেসিফিক আলোচনা করা। আর কি বলছে, পরিমাণগত গবেষণার উদ্দেশ্য হলো ভেরিয়েবলস এর মধ্যে কারণ ও প্রভাব পরীক্ষা করা। পরিমাণগত গবেষণার মধ্যে দিয়ে কজ এফেক্টটাকে খুব ভালো করে স্পষ্ট করে বোঝা যায়। ফিজিক্যাল সায়েন্সে তো পরিমাণগত গবেষণা বেশি প্রয়োগ হয়, তাহলে কজ এফেক্টটা বুঝতে হবে, একটা ঘটনা যখন ঘটে গেল তার পেছনে প্রপার কি কজ রয়েছে। এই যে স্লাইডটা রয়েছে দেখো, এই স্লাইডটাই আমরা কি পড়বো, এই স্লাইডটায় আমাদেরকে 3টে জিনিস জানতে হবে, 4টে পয়েন্ট রাখা হয়েছে, ফেনোমেনোলজি, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম, আর এটা হচ্ছে এথনোমেথোলজি। আর নিচে দেখো রাখা হয়েছে দ্য পজিটিভিস্ট পজিশনস। পজিটিভিস্ট পজিশনস কে ক্রিটিসাইজ করছে এই 3টে উপরের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ বা মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ। পজিটিভিস্ট পজিশন অর্থাৎ প্রথম দিককার সোশিওলজিক্যাল যে রিসার্চ গুলো হয়েছে সব কিন্তু পজিটিভিস্টিক ওরিয়েন্টেশনের মধ্যে থেকে হয়েছে। যেমন ধরো কোতের পার্সপেক্টিভ, মানে ধরো দুর্খেম একটু আগে যেটা আলোচনা করছিলাম, সেখানে কিন্তু পজিটিভিস্টিক আলোচনা বেশি প্রাধান্য পেয়েছে। অর্থাৎ সেখানে ব্যক্তির উপরে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়নি, ব্যক্তি কিভাবে ঘটনাকে দেখে, ব্যক্তি কিভাবে বিষয়টাকে আত্মস্থ করছে, তার মধ্যে কি সুপ্ত প্রতিভা অনুভূতি রয়েছে, এটা কিন্তু তাদের আলোচনার মধ্যে ফুটে ওঠেনি। তারা সবসময় ফুটে তোলানোর চেষ্টা করেছে কোনগুলোকে, সেই সমস্ত দিকগুলো যেগুলো রুলস, রেগুলেশনস, কজ, এফেক্ট, কনকমিটেন্ট ভেরিয়েশন, এই যে কনকমিটেন্ট ভেরিয়েশনস, তারপর ধরো সায়েন্টিফিক রিসার্চ, এগুলো সব এর মধ্যে অ্যাসোসিয়েট হয়ে পড়ে। পজিটিভিস্ট পজিশন থেকে সরে আসবো 3টে ডিফারেন্ট মেথোডোলজিক্যাল পজিশনে, ফেনোমেনোলজি, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম, আর একটা হচ্ছে এথনোমেথোলজি। ফেনোমেনোলজি দেখো এডমান্ড হুসেল আর আলফ্রেড সুচ, এই দুটো ব্যক্তির নাম এক্ষেত্রে খুব অ্যাসোসিয়েটেড। ফেনোমেনোলজিতে কি বলছে, ফেনোমেনোলজি মানে হচ্ছে ফেনোমেনা মানে ঘটনা, ঠিক আছে, ফেনিন থেকে হয়েছে শব্দটা ডিফারেন্ট, তার মানে ফেনোমেনা মানে কি, কোনো ঘটনাকে আত্মস্থ করা। তাহলে একটা ঘটনাকে ব্যক্তি কিভাবে দেখে, এই ব্যক্তিকে দেখার যে পদ্ধতি, যে মেথড, সেটাকেই বলা হয় ফেনোমেনোলজি। একটা ব্যক্তি কোনো সামাজিক ঘটনা কিভাবে দেখছে, এটাকেই বলছে ফেনোমেনোলজি। ধরো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট প্রবণ অঞ্চলে ধরো অনেকগুলো ব্যক্তি দাঁড়িয়ে ছিল, 4-5 জন ব্যক্তি দাঁড়িয়ে ছিল, তার প্রত্যেকেই কিন্তু অ্যাক্সিডেন্টটা দেখেছে। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু সেই অ্যাক্সিডেন্টটার সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার ধারণা কিন্তু ভিন্ন ভিন্ন হবে।
অর্থাৎ সেই অ্যাক্সিডেন্টের ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির পার্সপেক্টিভ কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। কেউ অ্যাক্সিডেন্টের জন্য ধরো ব্যক্তিটাকে দায়ী করেছে, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, কেউ ধরো প্রশাসনকে দায়ী করছে, কেউ ধরো ট্রাফিক সিগন্যালকে দায়ী করছে। প্রত্যেকটা ব্যক্তি তার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সমাজ বা সামাজিক ঘটনাগুলো বা সামাজিক পরিস্থিতির ব্যক্তি কিভাবে তার অর্থকে তুলে ধরছে, এটা কি বলা হয় ফেনোমেনলজি। সেকেন্ড পয়েন্টটা দেখো, বলছে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমের মধ্যে আমরা যা যা নাম পাবো, ধরো মিড আছে, কুলি আছে, গফম্যান আছে, গফম্যানের ড্রামাটার্জিক্যাল মডেলও আছে। যাই হোক, আমরা কি দেখলাম, দেখো ইন্টারঅ্যাকশন আর সিম্বলিক দুটো পয়েন্ট আছে এখানে, দুটো শব্দ আছে। ইন্টারঅ্যাকশন মানে কথোপকথন, অর্থাৎ ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে যখন কনভারসেশন করে, কথোপকথন করে। আর সিম্বলিক মানে হচ্ছে যখন সিম্বল থ্রু করে, অর্থাৎ কোনো না কোনো প্রতীক দিয়ে যখন ব্যাখ্যা হয়। দেখবে কোনো না কোনো প্রতীক কোনো না কোনো মিনিংকে কনভে করে। তোমরা যে ট্রাফিক সিগন্যালে দেখো, দেখবে ট্রাফিক সিগন্যালে রেড, গ্রিন, ইয়েলো তিনটে তো তোমার কালার ইউজ হয়েছে। এই তিনটে কালার কিন্তু ট্রাফিক সিগন্যালে তিন রকমের মিনিংকে কনভে করে। এই তিনটে কালার তুমি যদি আবার ধরো ঘরে বাথরুমে লাগিয়ে দিয়েছো, তখন কিন্তু তার একই মিনিং হবে না, তার মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বা ধরো বাথরুমে কালার তো ধরো তুমি রেখেছো, ধরো ওপরটা গ্রিন করেছো, ডিয়ালটা ধরো রেড করেছো, ঠিক আছে, আর ধরো ফ্লোরটা তুমি ধরো ইয়েলো করেছো। ট্রাফিক সিগন্যালে যে মিনিংটা কনভে করবে, তোমার বাথরুমে কিন্তু সেই মিনিংটা কনভে করবে না। তাহলে প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা অর্থের সাথে কিন্তু মিনিং অ্যাসোসিয়েট আছে, এবং সেই মিনিংকে কোনো না কোনো সিম্বল থ্রু রিপ্রেজেন্ট করা হয়। যেমন ধরো পুরুষ মহিলা, পুরুষ শব্দের মধ্যে দিয়ে কিন্তু পুরুষ জাতির বৈশিষ্ট্যগুলিকে উপস্থাপন করার চেষ্টা করা হয়। ঠিক তেমনি মহিলার মধ্যে দিয়ে ভাইস ভার্সা মহিলার বৈশিষ্ট্যগুলিকে অ্যাসোসিয়েট করা হয়। সেটা বলা হচ্ছে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিস্ট যারা আছে, তারা দেখানোর চেষ্টা করছে যে সমাজে ব্যক্তি সবসময় কিন্তু কোনো না কোনো সিম্বল দিয়ে কথোপকথন করার চেষ্টা করে। ধরো ড্রেস, শুজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এই শব্দগুলো কোনো না কোনো অর্থকে বোঝায়। তাহলে সিম্বল কি করছে, অর্থকে রিপ্রেজেন্ট করছে। আর সেই অর্থগুলোই তো হচ্ছে ব্যক্তির কথোপকথনের একটা জায়গা, ইন্টারঅ্যাকশনের একটা জায়গা। থার্ড কি বলছে, থার্ড বলছে এথনোমেথোডোলজি। ফেনোমেনোলজি আর এথনোমেথোডোলজি, এই দুটো জিনিস খুব কাছাকাছি অবস্থান করে। গারফিঙ্কেলের এথনোমেথোডোলজি, হুসার্লের ফেনোমেনোলজি, দুটো দেখো ফেনোমেনো আর এথনোমেথোডোলজিকে ভালো করে বুঝবে, পরীক্ষাতে দুটোর মধ্যে কম্পারেটিভ অ্যানালাইসিস দেয় বা ডিফারেন্সেস দিয়ে দিল, তাহলে ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে, জানতে হবে। কি করে সেই সম্বন্ধে ডিফারেন্স তুলে ধরবো? বিভিন্ন থিঙ্কার যাদের নামগুলো বললাম, এডমন্ড হুসার্ল, আলফ্রেড সুচ, গারফিঙ্কেল, জিএইচ মিড, সিএইচ কুলি, এরা প্রত্যেকেই কিন্তু সোশিওলজিক্যাল থিওরিগুলো নিজেদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছে, এবং তাকে একটা নির্দিষ্ট মর্যাদা বা মাত্রা দেওয়ার চেষ্টা করেছে। যখন আমরা এথনোমেথোডোলজি পড়বো, এথনো মানে হচ্ছে হিউম্যান, মেথড মানে হচ্ছে পদ্ধতি। অর্থাৎ ব্যক্তি যে পদ্ধতি ব্যবহার করে, কোথায় পদ্ধতি ব্যবহার করবে। পদ্ধতি হচ্ছে কোনো বিষয়কে কনভে করার ক্ষেত্রে বা কোনো ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ব্যক্তি যে মেথড বা স্টাইল ব্যবহার করে, দ্যাট ইজ কল্ড এথনোমেথোডোলজি। আমি যেভাবে ঘটনাকে ব্যাখ্যা করব, তুমি কিন্তু সেভাবে ব্যাখ্যা করবে না। দুটো ব্যক্তির ঘটনাকে ব্যাখ্যা করার টেকনিক ডিফারেন্ট। একটা অ্যাক্সিডেন্ট প্রোন এলাকাতে দুটো ব্যক্তি দাঁড়িয়ে আছে, কিন্তু দুজনে একই রকম ভাবে কিন্তু ব্যাখ্যা দেবে না, দুজনের ব্যাখ্যা দেওয়ার স্টাইল কিন্তু ডিফারেন্ট। তাহলে ফেনোমেনোলজি আর এথনোমেথোডোলজি কি পেলাম? ফেনোমেনোলজি হচ্ছে দ্য ফার্স্ট পারসনস পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ ব্যক্তি কিভাবে ঘটনাটাকে দেখাচ্ছে বা উপস্থাপন করছে, সেটা হচ্ছে ফেনোমেনোলজি। এথনোমেথোডোলজি হচ্ছে যে সেই ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ব্যক্তি যে মেথড ব্যবহার করে, অর্থাৎ কি স্টাইলে ব্যক্তি সেই ঘটনাটাকে ব্যাখ্যা করছে বা উপস্থাপন
করছে সেটা এখানে প্রাসঙ্গিক, সেজন্য বলছে এথনোমেথ্রোলজি। আর থার্ড কি বলছে, সিম্বলিক ইন্টারঅ্যাকশন, ব্যক্তি কি সিম্বল ব্যবহার করছে কথোপকথনের ক্ষেত্রে। এগুলো নিয়ে কিন্তু পরের দিকে কিন্তু আমরা বিস্তর আলোচনা করব। আমাদের আলোচনার মধ্যে তিনটে জিনিস কিন্তু বারবার ফিরে আসবে। ক্ষেত্রে প্রাথমিকভাবে এগুলোর একটা চিত্র উপস্থাপন করা হচ্ছে, কারণ সমস্ত রিসার্চ কিন্তু পজিটিভিস্টিক নোশন বা পজিটিভিস্টিক আইডিয়ার মধ্যে দিয়ে বাস্তবায়িত হয়নি। অনেক নন পজিটিভিস্টিক মেথড পরবর্তীকালে ডেভেলপ করেছে। নন পজিটিভিস্টিক মেথডের মধ্যে হচ্ছে ফেনোমেনোলজি, এথনোমেথ্রোলজি, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। এরা কিন্তু নিজেদের মতো করে সমাজ সম্বন্ধে ব্যাখ্যা, সামাজিক প্রেক্ষাপটকে ব্যাখ্যাকে করার চেষ্টা করেছে। তাহলে যদি আমরা সারমর্ম করি আজকের টপিকের সারমর্ম হচ্ছে আমরা কি পেলাম, রিসার্চ কাকে বলে, রিসার্চের তথাকথিত প্রেক্ষাপট বা বিষয়বস্তু। 3 নম্বর হচ্ছে গুণগত গবেষণা, পরিমাণগত গবেষণা, কোন কোন বিষয়গুলো রিসার্চের ক্ষেত্রে বাধা প্রদান করে থাকে, কমন সেন্স কাকে বলে, প্রিম্যাচুয়ার ক্লোজার কি, হ্যালো এফেক্ট বলতে কি বোঝো, গুণগত গবেষণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, পরিমাণগত গবেষণা কি, সেই পরিমাণগত গবেষণার কি কি বিষয়বস্তু রয়েছে, আর গুণগত গবেষণার ক্ষেত্রে পদ্ধতি কি কি রয়েছে। অর্থাৎ কি কি আমরা পেলাম, ফেনোমেনোলজি, এথনোমেথ্রোলজি, আর একটা হচ্ছে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। এগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে আরো বিস্তৃতভাবে আলোচনা করব। ফেনোমেনোলজি কোন কোন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে, বৈশিষ্ট্য কি, কোন কোন থিঙ্কারের মধ্যে রয়েছে, ঠিক তেমনই ভাইস ভার্সা এথনোমেথ্রোলজি কি, বৈশিষ্ট্য কি, কোন কোন থিঙ্কার রয়েছে, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম জিনিসটা কি, কোন কোন কাজে লাগে। এইভাবে কিন্তু আমরা পরবর্তীকালে টপিকগুলো আরো বিস্তৃতভাবে আলোচনা করব। থ্যাংক ইউ।